সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। প্রত্যেকটি জিনিসেরই উত্থান আছে, পতন আছে। ঠিক তেমনিভাবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেসের একটি গৌরব উজ্জ্বল অধ্যায় ছিল। সেই জাতীয় কংগ্রেসের করিমপুর ব্লক 2 এর সভাপতি আব্দুর রউফ গেফারি কেএনটিভির মুখোমুখি। আমরা জেনে নেব যে সেই ঐতিহ্যবাহী দলটির বর্তমান অবস্থা কেমন আছে, বিশেষত করিমপুর ব্লক 2 এ। করিমপুর 2 এ আমাদের যে অঞ্চল, সেই প্রত্যেকটা অঞ্চলে 10টা অঞ্চল আছে। 10টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি আছে এবং করিমপুর ব্লক সভাপতি আমি। ভোট প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা বুথেই আমাদের আছে, কিন্তু সংগঠন সেইভাবে মানুষ এগিয়ে আসছে না। পারিপার্শ্বিক বিভিন্ন ভয় ভীতি, লোক লালসা বিভিন্ন কারণেই আসছে না। মিটিং ডাকলে মিটিংয়ে লোকজন সেভাবে সাড়া পাচ্ছে না বর্তমানে। আমরা ঠিক 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা জোটে গিয়েছিলেন। তো সেই জোট থেকেই কংগ্রেসের মানে যে ডঙ্কা বেজে যায় বলেই সমালোচকরা বলে থাকেন। আপনি কি বলবেন? হ্যাঁ, 11 সালে যে জোট হয় সেই জোটটা খুব ন্যাক্কারজনক জোট। সেই জোটে আমাদের খুব বাজে পজিশনে আমাদেরকে জোটটা করতে হয়েছে, কারণ সিপিএম একটা চিরপ্রতিদ্বন্দ্বী আমাদের সঙ্গে। তো সেই সময়তে যখন রাজীব গান্ধী বিদ্যুতের প্রকল্প যখন শুরু হয়, তখন সিপিএম এই চুক্তিটা আমরা বলি অ্যামেন্ডমেন্ট করতে হবে সিপিএম রাশের সঙ্গে। এই নিয়ে বিতর্ক হতে সিপিএম বললো যে যদি জোটটা এই চুক্তিটা যদি রাশের সঙ্গে হয় তাহলে আমরা সমর্থন রাখবো না। কংগ্রেস স্বাভাবিকভাবেই সেই চুক্তিটা অ্যামেন্ডমেন্ট করার পরে সিপিএম সমর্থন তুলে নেয়। সমর্থন তুলে নেওয়ার পরে সিপিএমকে একটা শিক্ষা দেওয়ার জন্যে তখন আমরা 11 সালে মমতার সঙ্গে একটা জোট করি সিপিএমের হারাবার জন্য। সেই সময়তে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং, সর্বোপরি প্রণব মুখার্জি তার জানের মাংস কেটে মমতাকে দিয়েছে বললে ভুল হবে না, কারণ তখন ছিলেন প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। সে প্রতিদিন 4টি-5টা করে মিটিং মমতাকে করে নিয়েছে। সেই অর্থ সমস্ত জোগাড় প্রণব মুখার্জি তার করেছিল। সেই সময়তে আমাদের যে জোটটা হয় সেই জোটটা আমাদের যে শিল্পী সব থেকে খারাপ, যেগুলোতে কংগ্রেস সংগঠন সব থেকে ভালো, কিন্তু টিএমসির কোনো সংগঠন নাই যেখানে, সেই সব সিটগুলোকে আমাদের দিয়ে আমাদের ভালো সিটগুলোকে মমতা নিয়ে সেই জোটটা করেছিল। সেই সময় করিমপুর নেতৃত্ব আমরা এই জোটটা কিছুতেই মানছিলাম না, কারণ করিমপুরে যখন সিপিএমের সঙ্গে আমরা মানে প্রতি মুহূর্তে লড়াই করি, তখন এই বিধানসভা কেন্দ্রে দুটো ব্লক আমাদের নেতৃত্ব ছিল। কখনো সিপিএম পেয়েছে, অবশ্যই পেয়েছে, কিন্তু আমরাও ওই সিটটাগুলো ব্লকগুলো আমরাও পেয়েছিলাম। তো লাস্টের দিকে যখন ওই চুক্তিটা হচ্ছে, তখন আমাদের এখানে সিপিএমের সঙ্গে আমাদের ভোটের ব্যবধান ছিল ওই 7 থেকে 8,000। ফলে এই সিটটা আমরা দাবিদার ছিলাম। বিধানসভার ক্ষেত্রে বলছেন এটা? বিধানসভার ক্ষেত্রে সিটটা আমরা দাবিদার ছিলাম, কিন্তু সেই সিটটা না দিয়ে জোটটা আমাদের নেতৃত্ব মেনে নিয়েছিল, আমাদেরকে মানতে হয়েছিল। সেই সময় আমাদের বলিষ্ঠ নেতৃত্ব অরবিন্দ মণ্ডল, তার নেতৃত্বে উনি এই জোটটা মানলেন না। একটা সাংবাদিক সম্মেলন হলে সেখান থেকে জোট না মানার ঘোষণা দিয়ে দিলেন। তারপরে আমি ব্যক্তিগতভাবে অরবিন্দ মণ্ডলের বাড়িতে গিয়ে, ওনার ওয়াইফের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমরা বললাম যে অরবিন্দ সারা জীবন, আমি কাকা বলি ডাকতাম, কাকা সারা জীবন কংগ্রেসের এতেই আছেন, আর শেষকালে আবার নির্দল হয়ে যাবেন, এটা কেমন হবে কাকিমা, আপনি এটা দেখেন। তারপরে কাকিমার হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই জোটটা হয় এবং সেই জোটে ডাক্তার রমনকে করিমপুরে প্রার্থী হলেন। তিনি যাক সেটা আত্মঘাতী বলবো, কিছু আমার দলের বা অনেকেই এটাকে মেনে নেয়নি, ফলে ভোটটা আত্মঘাতী হওয়ার ফলে অল্প কিছু ভোটে সেখানে ডাক্তার রমন হেরে দেয়। সেখানেও সেবারে সিপিএম এখানে সমর ব্যানার্জি সম্ভবত সমর ঘোষ সেবার সম্ভবত বিধানসভার এমএলএ হলেন। তো আপনার কি স্মরণে আছে 2011 সালের আগে যেখানে আপনার সিপিআইএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতেন, এমন কি একটা পঞ্চায়েতের কথা? নদিয়া 2, নারায়ণপুর 1-2, নদিয়া 1। তো যদি আপনাকে জিজ্ঞেস করি যে বিশেষ করে সিপিআইএম
তারা এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক যে প্ল্যাটফর্ম সেটাকে তারা ধরে রাখতে পেরেছে। তাদের এখনো যে ক্যাডারদের সংগঠন হিসাবে তাদের কর্মী সমর্থকদেরকে তারা এখনো তাদের জায়গায় রাখতে পেরেছে। কিন্তু সেই জায়গায় কি কংগ্রেস ব্যর্থ? না, কংগ্রেস ব্যর্থ না ঠিক। কংগ্রেসের আদর্শ আর মমতার যে বিষয়টা, দুটো দলই ডানপন্থী দল, সেই সময় মানুষ কিছুতেই টিএমসি ভোট দেবে না। আমরা বললাম যে না, ভোটটা দিতে হবে, মানে আমরা হাতছাড়া ভোট দেবো না, হাতছাড়া ভোট দেবো না, এটাই মানুষের টেন্ডেন্সি ছিল। কিন্তু আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব চাপে শেষ পর্যন্ত আমরা বললাম এই ভোটটা দাও। শেষ পর্যন্ত আমাদের দলের লোকেরা তখন টিএমসি ভোট দিয়েছিল। ভোট দেওয়ার পরে আস্তে 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 মমতা, খারাপ পলিসি বলবো, কারণ হচ্ছে যে মমতা যখন যখন এই রেলের ভাড়া বাড়াবার একটা প্রশ্ন এসে গেল, তখন এখন জিনিসের দ্রব্যমূল্য অসাধারণ, মানে কত বেড়েছে তার হিসাবই নাই। অথচ মমতা রেলের ভাড়া, যেখানে কৃষ্ণমূর্তি করিপুরে 19 টাকা রেল ভাড়া, আর বাসের ভাড়া প্রায় 40-45 টাকা, আর সেখানে রেলের ভাড়া 50-এর বাড়ি এমনি তো যায় আসতো না। কিন্তু মমতা বলে আমার মামাটির মানুষের উপরে কোনো বাড়তি ভাড়া আমি চাকরি দেবো না। কংগ্রেসের তখন মনমোহনের নেতৃত্বে প্রধানমন্ত্রী তখন বললো যে রেলের ভাড়া বাড়াতেই হবে। রেলের ভাড়া যখন বাড়াইলো তখন সমর্থন সিপিএমটা তুলে নিল। আমি ব্যক্তিগত তখন থেকেই, মানে জোটে ছিলাম টিএমসি, কিন্তু তখন থেকে আমি ব্যক্তিগত এটাকে মানতেই পারিনি। যখন সব কিছুর দাম এত বাড়বে, তখন রেলের পরিষেবা ভালো রাখার জন্য যদি 50 পয়সা যদি 19 থেকে যদি 19.5 টাকা হয়, যদি ক্ষতিটা কোথায়? কিন্তু সেটা মমতা ব্যানার্জি সেটাকে কিছু ভালো চোখে না দেখে ওর রেলমন্ত্রী ছিল সম্ভবত দীনেশ ত্রিবেদী, ও বলে তুই চলে এসে বললো, সেখান থেকে ও চলে এলো। আমারও পাশাপাশি রাজ্য মমতার মন্ত্রীর সঙ্গে আমাদের এমএলএ ছিল, আমরা চলে এলাম, সমর্থনটা আমরা তুলে নিলাম। সে তো কেন জাতীয় স্তরে, কিন্তু যদি আপনাকে বলি যে রাজ্যের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় কংগ্রেসের জোটের পরে বিশেষত সিপিএম বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু একচেটিয়া আধিপত্য মানে দখল করেছে তৃণমূল কংগ্রেস। তখন থেকেই বলা হয় যে নিজের পায়ে কুড়ুল মেরেছে জাতীয় কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেস। আপনি কি বিষয়টার সাথে একমত? হ্যাঁ, অবশ্যই। তখন যদি জোটটা আমরা সিপিএম তাড়াবার জন্য হয়তো করেছিলাম, কিন্তু সেই জোট যদি না হতো তাহলে টিএমসির ক্ষমতা আসতে পারতো না। আর ক্ষমতা আসার পরে তো মমতাই তো বলছে যে রেলের ভাড়া বাড়ানো, তারপরে প্রণবকে রাষ্ট্রপতি করা, এই বিভিন্ন কারণে মমতা মানে আমাদের দলটাকে চেপে যেতে পড়েছে। সেই পরিস্থিতি মমতা সাফল্য পেয়েছে, এবং সেই তখন থেকে আস্তে আস্তে কংগ্রেসের যারা তথাকথিত নেতৃত্ব, তারা বিভিন্নভাবে যেহেতু ডানপন্থী ভাবনা চিন্তার মধ্যে সবাই মানুষ আমরা, আর মমতা একসময় আমাদের সঙ্গে সংগঠন ছিল, যুব কংগ্রেসের সংগঠন মমতা একসময় ছিল। তাই আস্তে 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 দলের লোকেরা, দলের যারা কর্মী, তথাকথিত যারা কর্মীরা, তারা আস্তে 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 টিএমসি দিয়ে চলে গেছে সব। এবার আমরা মূল নেতৃত্ব করতে, আমরা করিমপুর 2 এর মূল নেতৃত্ব এখনো যায়নি। দিলীপ ঘোষ, দিলীপ বারিক আছে, তারপরে এখানে খেজমত আছে, তার মুজিবুর আছে, বাবলু আছে, সুভাষ আছে, মিঠুন আছে, অনেকে আমরা আছি। করিমপুর 1-2 ব্লকে অনেক নেতৃত্ব আমরা এখনো আছি, কিন্তু আমরা সংগ্রহ সেইভাবে করতে পারছি না। কারণ মানুষ ভোট দিচ্ছে, আমাদের ভোট দেবে। যেমন মুর্শিদাবাদ কেন্দ্রে, এই কেন্দ্রে যদি সিপিএম প্রার্থী হতো, কংগ্রেস প্রার্থী হতো, তাহলে একটা হাড্ডাহাড্ডি বিরাট লড়াই হতো। লড়াই করে আমরা যে জিততাম না তার কোনো গ্যারান্টি, জিতে যেতে পারতাম আমরা। কিন্তু মানুষ, সিপিএমের কিছু নেতাকর্মী আছে এটা ঠিক, যেমন, কিন্তু ভোট কিন্তু সিপিএমের নাই। মানুষ কিন্তু সিপিএমকে ভোট দিতে চাই না। কারণ হচ্ছে আমার নজর 2 আমার একটা, আমি আমার উদাহরণের কথাই বলবো আমি। কারণ সিপিএমের সঙ্গে আমরা জোট করতে চাইলাম, সিপিএমরা আমাদের জোটটা সেভাবে গুরুত্ব দিল না। তবু বসলাম কোন অবস্থায়? যখন সিপিএম অলরেডি 8টা প্রার্থী জমা দিয়ে এসেছে, দিয়ে আসার পরে আমাদের জন্য জোট করবো, অথচ চালাকি করে তারা প্রার্থী একটা দিয়ে এলো। দিয়ে আসার পর ওদের একটা ভাবনা ছিল যে আমরা প্রার্থী দিয়ে দিব, সিপিএমের সাথে জোট করতে ওরা চাইবো, মানুষের সঙ্গে জোট করতে চাইবো। ওরা জোট করবে না, মধ্যে পড়ে আর প্রার্থীও আমরা পাবো না, আমাদের লোকজন নাই, প্রার্থী আমরা পাবো না, আমাদের লোকজন ছাড়াই করে সিপিএমকে ভোট দেবে, এই মানসিকতায় সিপিএমরা চলছিল। কিন্তু তারপরে যখন জোটটাও হলো না, আমাদের 17টার মধ্যে 17, 50, 3টি 20টার মধ্যে আমাদের 4টি দিতে চাইলো সিপিএমরা। আমরা 4টি দিয়ে জোট করলাম না, কারণ সিপিএম তখন প্রার্থী অলরেডি 8টা দিয়ে দিয়েছে, 50-এর সব ফাইনাল করে ফেলেছে। সেই অবস্থায় আমরা মাঠে নেমে প্রার্থী আমরা পাইলাম 14টা, সিপিএমরা পাইলাম 14টা। ওরা সব প্রার্থী দিতে পেরেছে, তা পারেনি। আমরা যখন পারিনি 17টা প্রার্থী দিতে, ওরাও পারেনি। ওদেরও 14টা, আমরাও 14টা। কিন্তু রেজাল্টে দেখলাম যে আমরা 5টা, ওরা 1টা। রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী বলে কিছু হয় না, এটাও যেমন সঠিক, তেমনি সিপিএমে
খুব ঘোরতর প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় কংগ্রেস। সেই সিপিএম এর সাথেই আবার গাঁট ছড়া বাঁধতে হলো জাতীয় কংগ্রেসকে। ঠিক যে কায়দায় তৃণমূল কংগ্রেস সিপিএমকে বিদ্ধ করার জন্য এবং বাংলা থেকে বিতাড়িত করার জন্য কংগ্রেসকে পাশে পেয়েছিলেন, আপনারা কি সিপিএম এর কাছ থেকে তেমন সাড়া পেয়েছেন? না, সিপিএমের আমরা সেভাবে কোনো সাড়া নেই। জাতীয় স্তরে হয়তো নেতারা বলছে তাই, কিন্তু বাস্তবে নিচের স্তরের যারা ভোটার বা কর্মী যারা আছে এরা আমাদেরকে কখনোই ভালো চোখে দেখে। শাসক দলের বিরুদ্ধে এককভাবে লড়াই দেওয়া কি সম্ভব? এককভাবে লড়াই দেওয়া হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। হয়তো এককভাবে লড়তে লড়তে আস্তে 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 আমরা প্রচেষ্টা ফিরে পাবো, হয়তো সময় লাগবে। কিন্তু এখন বর্তমানে যা অবস্থা, তাতে যতদিন বিজেপি পশ্চিমবাংলায় 2 নম্বরে থাকবে ততদিন এখানে মমতা খুব আরাম করেই জিতবে। কখনো যদি আমরা জোট করি বা না করি, আর জোট ছাড়াও আমার মনে হয় যেন যে এত তাড়াতাড়ি সম্ভব হবে না। জোট করে যদি কখনো এই জোট সিপিএম কংগ্রেস জোট যদি কখনো 2 নম্বরে যেতে পারে, তারপরেই মমতার পতন হবে, এটা খুব নিশ্চিত একদম। এটা কি কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে কখনো আলোচনায় এসেছে যে সিপিএম কংগ্রেসের বাইরেও এখন অনেক আঞ্চলিক দল তৈরি হয়েছে যারা একটা নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করে? আমি নাম নাইবা বললাম, নিশ্চয়ই আপনি একজন ব্লক পর্যায়ে লিডার হিসাবে মানে বিষয়টা জানেন যে তাদেরও সেখানে গুরুত্ব আছে। ছোটখাটো দলগুলোকে নিয়ে প্রতিদ্বন্দ্বী হিসাবে শাসক দলের বিরুদ্ধে একটা ঐক্য জোট করার কোনো চিন্তাভাবনা কি দলের আছে? সে তো আমরা সেই জোট আমরা ভাবনা করি, পঞ্চায়েত লেভেলে করি, বিধানসভা লেভেলে হয়তো হয় না, পঞ্চায়েত লেভেলে আমরা করি। কিন্তু শাসক দলের যে পুলিশ প্রশাসন যে অত্যাচার, সেই অত্যাচারে আমরা সেখানে সাফল্য পাইনি। কিন্তু আদেও কি সেই ঐক্য প্রচেষ্টা করা হয়েছে, তার কোনো নমুনা হয়েছে? হয়নি তারা পঞ্চায়েত লেভেলে যেমন সিপিএম, কংগ্রেস, তারপরে আরও সংগঠন যেগুলো আছে এই এলাকায় যে সংগঠনটা, সেই সংগঠন বিষয়ে আমরা একবার করেওছি, কিন্তু বাস্তবে পঞ্চায়েতে ভোট হয়নি আমাদের। কিন্তু দেখা যায় যে আপনারা একটা বড় সংগঠন, বৃহৎ সংগঠনের নেতৃত্বে আছেন, সিপিআইও আপনাদের সঙ্গে আপাতত কোয়ালিশনে আছে। এমত অবস্থায় আপনারা যে সমস্ত লং মার্চ করা, ডেপুটেশন দেওয়া, থানা ঘেরাও করা, এই ধরনের কোনো কর্মসূচি দৃশ্য তো দেখা যায় না কেন? এখন দেখা যাচ্ছে একটা কর্মসূচি বা একটা থানা ডেপুটেশন বা এই সমস্ত নিতে গেলে একটা প্রয়োজন মানুষের। হয়তো ভোট আছে, কিন্তু সেই সব মানুষ সামনে আসছে না। মানুষ হয়তো থানায় যাবো, ডেপুটেশন দেবো, ওই অল্প সময় যে কোনো নেতৃত্ব, সেই নেতৃত্ব ছাড়া ব্যাপক জমায়েত করতে পারছি না, আমরা আসছে না, মানুষ ভয় করছে। আসলে একটা কথা, মানে এই গ্রাস রুটের মানুষ যারা আছে তাদের কাছে এই দলগুলো সেইভাবে আর পৌঁছতে পারছে না, এবং তাদের যে নিবেদিত প্রাণ কর্মী ছিল সেই কর্মীর সংখ্যা এখন খুবই সীমিত, বিশেষ করে কংগ্রেসের ক্ষেত্রে। বিষয়টার সাথে আপনি একমত? হ্যাঁ, কর্মী আমাদের আপাতত এই মুহূর্তে সামনে আসতে চাইছে না। তো তাহলে আগামীতে কি পরিকল্পনা দলকে নিয়ে? আগামী দিন এলাকা ভিত্তিক যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনগুলো আমরা যাই হোক সেই জোট করেই করবে, এই মানসিকতা আমাদের আছে। আগামীতে জোট রাজনীতির চিন্তা ভাবনায় আছে আছে এবং সেক্ষেত্রে যদি সিপিএম যদি আমাদের আসন সমাজের ক্ষেত্রে যদি সেইভাবে যদি আসে, তবে তা নাহলে হবে না। কারণ আসলে একটা বিষয় যেটা সবসময় দৃশ্যমান হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসের ক্ষেত্রে জোট হচ্ছে, কিন্তু তাদের মধ্যে যেন মনোমালিন্য থেকেই যাচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করছে। এই দোষারোপের রাজনীতি থেকে জোটের স্বার্থে কি বেরিয়ে আসা সম্ভব? বেরিয়ে আসা এই মধ্যে সম্ভব হবে না, হয়তো না হলে করতে হবে। তো আমাদের নিজস্ব বক্তব্য যে সিপিএম এমন একটা দল, এরা ভাবে যে জোট যদি করি আমরা, তো ভোট কিন্তু কংগ্রেসের যে প্রার্থী যে কটা হবে সেই কটা প্রার্থী পাস করে যাবে, মানুষ কংগ্রেসে ভোট দেবে, সিপিএমে ভোট দেবে না। সেই জন্য যখনই জোটের প্রশ্ন আসে তখন কিন্তু ওরা পঞ্চায়েতের যে সিট, সেই সিটের হিসাবে যে কটা সিট কংগ্রেসে দিলে ওরা পাস করবে বা করলেও আমাদের কিছু করতে পারবে না। যদি সিট ওদের বেশি দিয়ে দিই, 9টা বা 10টা দিয়ে দিয়েছে, তাহলে ওরা পাস করে দেবে, সেক্ষেত্রে ওরা আমাদের হয়তো নেবে না। সেই ভাবনায় দাঁড়িয়ে ওরা আমাদের সে আসন সমাধান প্রশ্ন এলেই
কংগ্রেসকে ও 2-3টি বেশি করে দিতে চায় না কিছুতে। মানে ওরা ভাবে যে মানুষ কংগ্রেসে ভোট দেবে, আমাদেরকে ভোট দেবে না, এই ভয়টা ওদেরকে তাড়া করছে দেবে প্রতিমুহূর্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী। আপনারা এতক্ষণ শুনছিলেন কংগ্রেসের করিমপুর ব্লক 2 এর সভাপতি আব্দুর রউফ গেফারির বক্তব্য। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে কেএনটিভির পাশে থাকবেন। আগামী কোনো ভিডিওই আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।